আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ নবাব হোসেন, আপনাকে গ্রেড লিংকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাজ্যে পড়াশোনার জন্য আমরা জানি সবচেয়ে যেটি প্রয়োজন সেটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি। আর ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য এদেশে ইউকেভিআই আইএলটিএসটা চায়। আমরা বিভিন্ন সময় দেখেছি যে শিক্ষার্থীরা জেনারেল আইএলটিএসও দিয়ে থাকে, একাডেমিক যেটা নরমাল যে আইএলটিএস সেটা। যুক্তরাজ্যে আসার জন্য আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোন আইএলটিএসটাকে সাজেস্ট করবেন? আচ্ছা। প্রথমত হচ্ছে আমাদের ইউকেতে আসার জন্য যেহেতু আমাদের একটা ইংলিশ টেস্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রায়োরিটি হচ্ছে আইএলটিএস। তো সেক্ষেত্রে আমরা অনেকে হচ্ছে আইএলটিএস কিন্তু ২ রকমের হয়। একটা হচ্ছে ২ রকম বলতে এখানে ২ টা ভাগ আছে। একটা হচ্ছে আমার একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল জিটি। আমি সেটার কথা বলতেছি না। এছাড়াও ২ টা ফরম্যাট হয়। একটা হচ্ছে ইউকেবিএ আইএলটিএস আর একটা হচ্ছে নরমাল রেগুলার আইএলটিএস। ইউকেবিএ আইএলটিএসটা মূলত হচ্ছে যারা ইউকেতে আসতে চায় তাদের জন্য। হ্যাঁ, নরমাল আইএলটিএস দিয়েও ইউকেতে আসা যায়। বাট আপনার যখন ইউকিউবে আইএলটিএসটা আপনি যখন দিবেন, সেক্ষেত্রে হবে কি তারা ধরে নেবে যে এই স্টুডেন্টটা ডিটারমাইন্ড সে ইউকেতে আসবে। সো পরবর্তীতে যখন তারা কোশ্চেন করবে যে হোয়াই ইউ চুজ ইউকে, এই যে কেন আপনি ইউকে চুজ করতেছেন, তারা কিন্তু অলরেডি আনসারটা পাচ্ছে যে সে হ্যাঁ স্টুডেন্টটা ইউকেতে আসতে চাচ্ছে, সেই জন্য সে ইউকিউবে আইএলটিএসটা দিছে। আর আরেকটা বিষয় হচ্ছে শুধু এটা না, এটা তো একটা মনস্তান্ত্রিক বিষয়। এছাড়াও আপনি যখন অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে, দেখবেন ইউনিভার্সিটিগুলো রিক্রুটমেন্ট থাকবে, অনেক ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট থাকে যারা ইউকিউবিআই আইএলটিএসটা তারা হচ্ছে চাচ্ছে। আবার অনেক সময় হয় কি দেখা গেছে আমাদের ইউকেতে আসার জন্য মিনিমাম 6 পয়েন্ট লাগে, নো ব্যান্ড 5.5। বাট আপনি যখন ইউকিউবে আইএলটিএসটা দিবেন, সেক্ষেত্রে আপনি যদি 5.5 পান ওভারঅল, নো ব্যান্ড 5, সেক্ষেত্রেও কিন্তু তারা একটা সুযোগ দেয়। ফ্রি ইংলিশ একটা সেশন আছে, ওটা কমপ্লিট করলে তারা আপনি কিন্তু ইউকে আসতে পারবেন। বাট আপনি যদি নর্মাল আইএলটিএসটা দেন, সেক্ষেত্রে কিন্তু 5.5 হলে তারা অ্যাপ্লাইয়ের কোনো সুযোগটাই দিবে না। সো ইউকিউবে এটা দিলে কিন্তু আমি 5.5, অনেক স্টুডেন্ট আছে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আইএলটিএস এর জন্য, কিন্তু কোনোভাবেই সে 5.5 বেশি তুলতে পারতেছে না, 6 তার আসতেছে না। সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু এই সুবিধাটা হবে, সে যে ইকুইবিআই দেয় এবং 5.5 নো ব্যান্ড 5 যদি পায়, সেক্ষেত্রেও তার একটা অপরচুনিটি কিন্তু থাকতেছে ইউকেতে কেন আসার। ইউকিউবে আইএলটিএস? এটা কি এজন্যই কি যে ইউকিউবে আইএলটিএসটা ভিডিও রেকর্ডেড থাকে? ইয়া, এটাই কি মেন কারণ? এক্সাক্টলি। আসলে ইউটিউবে আইএলটিএসটা একটু তারা সব ক্যামেরা থাকে ওখানে, ওটা রেকর্ডেড থাকে। সেক্ষেত্রে তারা বুঝে যে না, এখানে যারা আইএলটিএস এক্সামটা দিচ্ছে সে একটা জেনুইন স্টুডেন্ট, এবং যেহেতু এটা একটা রেকর্ডেড, আপনার সবকিছু তারা ডিটেলস দেখতে কিন্তু পাবে। রেকর্ডেড দেখতে পাচ্ছে যে আপনি রাইটিং, রিডিং, লিসনিং এর সময় আপনি এদিক সেদিক তাকাইছেন কিনা, বা আপনার কনসেন্ট্রেট ছিল কিনা, বা সবকিছু কিন্তু তারা এটা অবজার্ভ করতে পারতেছে। সো সেই কারণে কিন্তু তারা আগে থেকে এটা জানে যে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট, ওকে জেনুইন স্টুডেন্ট। এটা নিয়ে কিন্তু পরবর্তীতে আর সমস্যা হয় না নরমাল আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হয় আর কি। এখন এই যে শিক্ষার্থীরা আইএলটিএস দিবে, আইএলটিএস দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় দেখেছি আইএলটিএস এক্সামে ভালো করার জন্য কিছু ট্রিক্স আছে, কিছু টেকনিকস আছে। আপনি যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু টিপস বলতেন। আচ্ছা, ঠিক আছে। আমি আইএলটিএস এর যদি ৪ টা পার্ট, একটা লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং, আমি একটা পার্ট করে আসতেছি। জাস্ট স্পিকিং এর কথা যদি আমরা বলি, স্পিকিং এর ক্ষেত্রে কিন্তু এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি একজন পার্টনার ঠিক করবেন এবং পার্টনারের সাথে আপনি নিয়মিত রেগুলার একটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, প্রথম দিকে আপনি যখন একদম ইনিশিয়াল একজন স্টুডেন্ট, আপনি কিছুই জানেন না ইংলিশ, সেক্ষেত্রে আপনি জাস্ট ডে টু ডে যে আমাদের টাস্কগুলো আছে সেগুলো নিয়ে আপনি একজনের সাথে স্পিকিং করবেন। এটা আপনার সেন্টেন্সের সাথে সঠিক হবে এমন কোনো দরকার নেই। আপনি জাস্ট আপনার যে জড়তাটা আছে সেই জড়তাটা আপনাকে প্রথমে কাটাইতে হবে। দেন আপনি হচ্ছে একটা টপিক, আমাদের যে কেমব্রিজের যে আইএলটিএস এর যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনারিগুলো, সেখানে দেখবেন যে স্পিকিং এর কিছু টপিকস আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আপনি কি করবেন, আপনার পার্টনারের সাথে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে করে ডিরেক্ট 1 to 1 আপনি প্র্যাকটিস করবেন। ওই টপিক ধরে ধরে একদিন এই টপিক ধরলেন, একদিন অমুক টপিক দিলেন, এভাবে করে করে টপিক ধরে ধরে আপনি প্র্যাকটিস করবেন। এটা স্পিকিংটা আসলে প্র্যাকটিসের উপরে, যত প্র্যাকটিস করবেন তত আস্তে আস্তে আপনার হচ্ছে এটা ইমপ্রুভমেন্ট হবে। এটা গেল। আর তারপর হচ্ছে যে রিডিং এর কথা বলি আমি। রিডিং এর ক্ষেত্রে যারা ইকোতে যারা যারা একটু মানে কম লেভেলের স্টুডেন্ট, লো লেভেলের স্টুডেন্ট, বা একটু কষ্ট হয় আইএলটিএস এর স্কোরটা উঠতে, সেক্ষেত্রে তারা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে গ্যাপ ফিল গুলো আছে। গ্যাপ ফিল কিন্তু মোটামুটি গ্যাপ ফিল এন্ড ট্রু ফলস, এই দুটো মিলে কিন্তু অ্যারাউন্ড কিন্তু 20 কোশ্চেন বা চলে আসে। আর আমার 6 পয়েন্টের জন্য কিন্তু জাস্ট আমার 23 হইলে কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি গ্যাপ ফিল এবং ট্রু ফলসটা যদি আপনি খুব ভালো মতো এমফেসিস দেন যে আমি হ্যাঁ 20টার মধ্যে আমি 17 আর 18টা এখানে ট্রাই করে ফেলবো, ওকে, যাতে আমার হয়ে যায়, তাইলে কিন্তু আপনি কিন্তু বাকিগুলো থেকে কিন্তু অটোমেটিকলি আপনার স্কোরটা খুঁজে পাচ্ছেন। তারপরে 6 তোলাটা কিন্তু বেশি হার্ড হবে না। সো আপনার কাছে আমি জাস্ট গ্যাপ ফিল এবং ট্রু ফলসের কথা বলছি, এটা ইজিয়েস্ট দেখে। কারণ অনেকের ক্ষেত্রে হয়তো অন্য জিনিসও ইজি থাকতে পারে, বা অনেকের হয়তো মেসিংটা তার থেকে ইজি লাগে, যদি এটা কঠিন। তারপর এক একজনের ক্ষেত্রে একরকম হতেই পারে।
তো সেক্ষেত্রে আপনার যেটা আপনার কমফোর্টেবল যে ইয়েটা, যেহেতু গ্যাপ ফিল এবং ট্রু ফলস ইজিলি পাওয়া যায়, সেক্ষেত্রে এই দুটোর প্রতি যদি আপনি বেশি ফোকাস করেন, সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু আপনার টার্গেটের যে 6 মিনিমাম এটা আপনি তুলতে পারবেন। যেন আপনার যদি আরো বেশি স্কিলফুল হয়, সেক্ষেত্রে আপনি অন্যান্যগুলো থেকে বেশি প্রেশার দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার স্পিকিং গেল, রিডিং গেল, আর লিসেনিং। লিসেনিং ক্ষেত্রেও সেম। লিসেনিং এ পার্ট 1 এবং পার্ট 4 থাকে গ্যাপ ফিল ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইভেন পার্ট 1টা কিন্তু খুবই ইজি, অনেক ইজি। আমরা একদম ডে টু ডে যে একদম নর্মাল একটা ইয়ে হয়, সেখানে আপনি 10 এর মধ্যে 8টা 9টা বা 10টা আপনি টার্গেট রাখবেন যেখানে যেতে হয়। দেন পার্ট 4টা আপনার গ্যাপ ফিল, যেহেতু আপনি একটু বুঝতে পারেন, ইজিলি কিন্তু আপনি ম্যাচ করতে পারবেন, ক্যাচ করতে পারবেন ইজিলি। সো পার্ট 1 আর পার্ট 2 কে আপনি হচ্ছে, পার্ট 4 কে আপনি হচ্ছে এটাকে টার্গেটেড নেবেন। প্লাস এখানে ম্যাপ আছে, আর হচ্ছে পার্ট 2 তে হচ্ছে আর কিছু বক্স মিসিং আছে। যে বক্স মিসিং গুলো হার্ড। তারপর পার্ট 1 পার্ট 4টাকে টার্গেটেড নিয়ে বাকিগুলো মোটামুটি প্র্যাকটিস করলে হবে। তবে এখানে প্র্যাকটিস করার ক্ষেত্রে করবেন কি, যে ক্যামব্রিজ যে বইগুলো আছে, বইয়ের শেষে কিন্তু আমাদের স্ক্রিপ্ট দেওয়া থাকে প্রতিটা টেস্টের। সো আপনি একটা টেস্ট চালু করবেন মোবাইলে ভয়েস, সেটা আপনি শুনবেন, সাথে সাথে স্ক্রিপ্টগুলো আপনি দেখবেন যে কীভাবে তাদের লাইনগুলো যাচ্ছে, কোথায় তারা পজ নিচ্ছে, কতটুকু পরে তারা কখন আনসারটা আসতেছে। আপনি যদি কয়েকদিন প্র্যাকটিস করেন যে স্ক্রিপ্ট দেখে দেখে, সেক্ষেত্রে কিন্তু আপনার লিসেনিংটা কিন্তু আপনার ডেভেলপ হয়ে যাবে। আর রাইটিং যেটা, যেমন আমার ক্ষেত্রে বলি, রাইটিংও কিন্তু 4টা জিনিস। একটা হচ্ছে কোহেরেন্স, কোহেসিভ ডিভাইস, তারপর হচ্ছে আপনার গ্রামার দেখে, তারপর হচ্ছে আর আপনার টাস্ক অ্যাসাইনমেন্ট দেখে, vocabulary। হ্যাঁ, অ্যান্ড ভোকাবুলারি দেখে। সো আমাদের যারা নর্মাল, যারা আমরা ইংলিশ কম জানি, সেক্ষেত্রে আমাদের ভোকাবুলারি গুলো কিন্তু আমরা খুব বেশি জানি না, এটা আমাদের একটা সমস্যা। আর একটা হচ্ছে আমাদের এই গ্রামার, এই দুইটা কিন্তু আমাদের সমস্যা। বাট টাস্ক অ্যাচিভমেন্ট যেটা থাকে, এটা হচ্ছে আপনার পার্ট 1 এর ক্ষেত্রে 150 ওয়ার্ড এবং পার্ট 2 এর ক্ষেত্রে 250 ওয়ার্ড। এটা ফিল আপ করলে কিন্তু আপনার টাস্ক অ্যাচিভমেন্ট কমপ্লিট হচ্ছে। এবং কোহেরেন্স, যে কোহেসিভ ডিভাইস যেটা আছে, সেটা হচ্ছে একটা প্যারা থেকে আরেকটা টপিকে যেতে আমাদের যেগুলো আমরা কানেক্টরগুলো ব্যবহার করি, সেগুলো। তা আমার ক্ষেত্রে আমার মনে হয় এই দুটো জিনিস কিন্তু খুব ইজি, টাস্ক অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করা এবং এই যে কোয়েসিভ ডিভাইসগুলো, এগুলো মোটামুটি অল্প কিছু প্র্যাকটিস করলে কিন্তু আমরা জানি। তো যাদের ভোকাবুলারি আর হচ্ছে গ্রামারের সমস্যা আছে, তারা এটা একটু কম দেখে বাকি দুটো যদি আমি ফোকাস দিই, সেক্ষেত্রে হবে কি, যদি আমার 6 লাগে, সেক্ষেত্রে আমি যদি ওই দুইটাতে যদি একটা ভালো একটা স্কোর নিয়ে আসতে পারি, বাকি দুটাতে একটু কম হলে অন অ্যান অ্যাভারেজ, যদি অ্যাভারেজ করে নাম্বার দিয়ে মার্কিং করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইজিলি কিন্তু 6 কিন্তু আপনি গেইন করতে পারবেন। সো এটা হচ্ছে মানে প্রাইমারি একটা ধারণা। তারপর আরো অনেক টিপস তো আছে, এটা সাবজেক্ট বেসিস, সেটা ভিন্ন বিষয়, অনেক লম্বা আলোচনার বিষয়। ধন্যবাদ নবাব হোসেন। আমরা নবাব হোসেনের কথা অনুযায়ী যেটা বুঝলাম, যে যুক্তরাজ্যে পড়াশোনার জন্য যে ইউকেভি আইএলটিএসটা সবারই দেওয়া উচিত, কারণ আপনি এই ইউকেভি আইএলটিএস এর মাধ্যমে বুঝাতে পারবেন যে আপনি জেনুইন ক্যান্ডিডেট। আর আইএলটিএস এর যে ট্রিক্সগুলোর কথা বলেছে, এই ট্রিক্সগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, খুব কঠিন না আইএলটিএস এ 6 পাওয়া। 6 পাওয়াটা কঠিন না, হয়তো এর চেয়ে বেশি এর তোলাটা চেয়ে একটু বেশি হার্ড, হার্ড। বাট আপনার মিনিমাম কিন্তু যেটা আছে সেটা তোলার জন্য কিন্তু আসলে আমাদের এই অনেক দেশে কঠিন আসার বিষয় জন্য না। মিনিমামটা যেহেতু মিনিমামটা প্রয়োজন, তার মানে আপনি মিনিমামটা তুলতে পারেন। আর আপনার অ্যাডভান্স নলেজের জন্য বা আপনি আরো প্রফিসিয়েন্টের জন্য সেটা বারবার প্র্যাকটিস করতে পারেন। সো যুক্তরাজ্যে যারা পড়াশোনা করতে আসতে চান, তাদের কাছে একটি অনুরোধ যে খুব দ্রুত ইউকেভি আইএলটিএসটা দিয়ে দিবেন ভালো মতো প্রস্তুতি নিয়ে। আর লাস্ট দেখবেন একটা পরামর্শ হচ্ছে, আপনি আইএলটিএস এর জন্য বেশি দিন সময় নেওয়া যাবে না। আপনি 3 মাসে একটা টার্গেট ফিক্স করবেন, 3 মাসের জন্য একটা রুটিন করে ফেলবেন, যে আমি কখন কোন সময় ডে টু ডে রুটিনটা করবেন, কোন দিন কোন কোন ইয়েটা করবেন, লিসেনিং কোন দিন করবেন, রিডিং কোন দিন করবেন, রাইটিং কোন দিন করবেন। 3 মাসে বেশি হইলে হয় কি, আপনি যখন একটা পড়াশোনা করতেছেন, এক সময় একঘেয়েমি চলে আসে, কিন্তু আর ভালো লাগে না, তখন কিন্তু আপনি আবার নতুন করে শুরু করতে হবে। আইএলটিএস বিষয়টা এমন, আপনি 5 দিন গ্যাপ দিবেন, আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো আপনি টার্গেটেড ভাবে 3 মাসে একটা টার্গেট দিবেন, যে 3 মাস পর আমি ওই ডেটে পরীক্ষা দিব, এর মধ্যে আমি কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? দেন আপনি টার্গেট নিয়ে একদম প্রো থাকতে থাকতে পরীক্ষাটা দিয়ে দিবেন, যাই হোক। ধন্যবাদ নবাব হোসেন। আমাদের শিক্ষার্থী যারা যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসতে চান, তাদের জন্য মূল্যবান পরামর্শ দেওয়ায় আশা করি শিক্ষার্থীরা যে মূল্যবান পরামর্শগুলো দেওয়া হয়েছে, সেগুলো মেনে নিজের যে প্রত্যাশিত স্কোর সেটা তুলে যুক্তরাজ্যে স্বপ্নের দেশে পড়াশোনা করতে আসবেন, সে প্রত্যাশা আজকের মতো বিদায় যাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।